আসসালামু আলাইকুম। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 বা দেওয়ানি কার্যবিধির খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। সেটা হচ্ছে রিজেকশন অফ প্লেইন্ট অথবা আরজি নাকচ। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে সিপিসির অর্ডার 7 রুল 11-এ। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ আপনি যদি এলএলবি স্টুডেন্ট হয়ে থাকে এখান থেকে আপনার পরীক্ষার প্রশ্ন লিখতে হবে। আপনি বার কাউন্সিল বা বিজিএস যেখানে আপনি এই এমসিকিউ বলেন বা রিটেন বলেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আপনি এখানে প্রিলি অথবা রিটেনে প্রশ্ন পাবেনই একটা হলেও। তো এটা কিন্তু আমাদেরকে খুব সহজেই আমাদের বুঝে রাখতে হবে যেন আমরা এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা লিখতে পারি। তো প্রথমে হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই বোঝার সুবিধার্থে, যে ধরেন আপনার একটা রাইট ভায়োলেট হয়েছে, সিভিল রাইট ভায়োলেট হয়েছে। তো তখন আপনি কোর্টে গেছেন মামলা করতে। তো কোর্টে মামলা করছেন, আপনি আর্জি দাখিল করছেন কোর্টে। তো সব কিছু দেখে কোর্ট কী করলো? আর্জিটা খারিজ করে দিল বা নাকচ করে দিল, যেটা আর কি আদালতের ভাষায়, মানে আর্জিটা রিজেক্ট করে দিল, প্লেইনটা রিজেক্ট করে দিল। তো এই যে প্লেইনটা রিজেক্ট করলো, আদালত কোন কোন গ্রাউন্ডে এই একটা আর্জি নাকচ করে দিতে পারে? যে আপনি এত কষ্ট করে আপনার রাইট ভায়োলেট হয়েছে, আপনি গেছেন কোর্টের কাছে, আদালত দেখে বাদ দিয়ে দিল, রিজেক্ট করে দিল। তো এটা কোন কোন গ্রাউন্ডে? এটাই কিন্তু বলা আছে দ্য অর্ডার 7 রুল 11-এ। তো এই 4টা গ্রাউন্ড আছে সেখানে। এই 4টা গ্রাউন্ড আমরা দেখব, তাহলে আমরা বুঝতে পারবো এই অর্ডারে কি বলা আছে। প্রথমত, আপনি কোর্টের কাছে গেছেন মামলা করতে, আর্জি লিখছেন। সেই আর্জিতে আপনি কজ অফ অ্যাকশন লেখেন নাই। কি কজ অফ অ্যাকশন? কজ অফ অ্যাকশন মানে কি? কজ অফ অ্যাকশন মানে হচ্ছে কারণ, মানে মামলার কারণটা। ধরেন আপনি একটা বাড়িতে বসবাস করতেছেন, একটা জমিতে বসবাস করতেছেন। তো কেউ এসে জোর করে আপনাকে সেই জমির থেকে উচ্ছেদ করে দিয়েছে আনলফুলভাবে। ধরেন এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় আপনি আপনার জমিটা দখল ফেরতের জন্য আপনি কোর্টে মামলা করছেন। তো মামলা করার সময় তো আর্জিতে তো আপনাকে সব কিছু লিখতে হবে। আপনি যখন একটা মামলা দেখবেন যে আর্জি লিখবেন, ওখানে কিন্তু সব কিছু লিখতে হবে। যে আপনি লিখলেন যে বাদী খুবই ভালো ব্যক্তি, বাদী নামাজ কালাম পড়ে, বাদী আইনের প্রতি শ্রদ্ধাশীল, সে এতদিন যাবৎ সেই জমিতে ছিল, এই সেই হাবি জাবি এইগুলো লিখলেন। কিন্তু তাকে যে উচ্ছেদ করা হয়েছে সেই কথাটাই আপনি এই আরজিতে লিখলেন না। তাহলে কি কজ অফ অ্যাকশনটা অ্যারাইজ হয়েছে? কজ অফ অ্যাকশনটাই তো আপনি যদি না লেখেন, মামলার কারণটা, আপনার যে রাইটটা ভায়োলেট হয়েছে, কী জন্য আপনি মামলা করতে আসছেন, সেইগুলো যদি আপনার আরজিতে না লেখেন, তাহলে কি আরজিটা কোর্ট নাকচ করে দিবে, বা আমরা যেটা বলি খারিজ করে দিবে। পরবর্তীতে কি 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি একটা জমি জমা নিয়ে মামলা করতে গেছেন। তো জমিটা আপনি কিনছেন 1 কোটি টাকা দিয়ে। তো এখন এই 1 কোটি টাকার জমিটা, প্রপার্টিতে যদি আপনি একটা সিভিল মামলা করেন, তাহলে তো কোর্ট ফি দিতে হবে, তাই না? তো কোর্ট ফি দেওয়ার আপনি কম দেবেন বিধায় ওই প্রপার্টিটার দাম দেখালেন 10 লাখ টাকা, যেন আপনার কোর্ট ফিটা কম হয়। তো আদালত যদি টের পায় যে আপনি আপনার প্রপার্টির ভ্যালু কম দেখাইছেন, তাহলে আপনার আর্জিটা নাকচ হিসেবে আপনি কি লিখছেন? ইনসাফিসিয়েন্ট ভ্যালু। আমি জাস্ট শর্টে লিখে দিলাম যে জাস্ট বোঝানোর সুবিধার্থে। তো প্রথমে আমরা দেখলাম যে একটা আর্জিতে যদি কজ অফ অ্যাকশন, যে মামলার কারণটা না লেখা থাকলে আর্জি খারিজ। তারপরে দেখা যাচ্ছে যে আপনি যে প্রপার্টি নিয়ে মামলা করতে গেছেন, সেই প্রপার্টির যে ভ্যালু, এটা আপনি কম দেখাইছেন ইচ্ছাকৃতভাবে, যে যাতে কোর্ট ফি কম দেওয়া লাগে। তখন আপনি কোর্ট যদি দেখে যায় কম, তখন কোর্ট কী করতে পারে? কোর্ট একটা টাইম দিতে পারে, যে 15 দিন টাইম দিল, যে এই 15 দিনের মধ্যে আপনি সব কিছু ঠিকঠাক করে, আপনি ভ্যালুয়েশন ঠিকঠাক করে আপনি আবার আসেন। তো তার মধ্যে যদি আপনি ওই টাইমের মধ্যে না আসেন ঠিকঠাক করে, তাহলে কিন্তু আর্জি নাকচ হয়ে যাবে। আচ্ছা, নাম্বার 3, এটা বলছি স্ট্যাম্প, ইনসাফিসিয়েন্ট স্ট্যাম্প। কোর্টে যখন আপনি একটা মামলা করতে যাবেন, তখন কোর্টে অনেকগুলো স্ট্যাম্প আছে, দেখবেন যে 100 টাকার স্ট্যাম্প, 5 টাকার স্ট্যাম্প, 2 টাকার স্ট্যাম্প, অনেক স্ট্যাম্প আছে। তো ওই স্ট্যাম্প যদি অপর্যাপ্ত পরিমাণে আপনি দেন, যে ওই অল্প টাকার স্ট্যাম্প দেন, গেছে স্ট্যাম্পের দিতে হবে আপনার 200 টাকার স্ট্যাম্প লাগাইতে হবে, আপনি লাগালেন 50 টাকার স্ট্যাম্প, তাহলে কী হবে? কোর্ট চাইলে বলতে পারে যে আপনি সব ঠিকঠাক করে 1 সপ্তাহের মধ্যে নিয়ে আসেন। যদি বলে যে কোর্ট যদি এটা বলে, তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনাকে ঠিকঠাক করে আবার সাবমিট করতে হবে প্লেইন্ট। তো আর আপনি যদি না করেন, তাহলে তো অবশ্যই নাকচ হবে। টাইমের পরে যদি আপনি ঠিকঠাক না করেন, তাহলে নাকচ হয়ে যাবে। লাস্টে হচ্ছে বার্ড বাই ল। এটা একটু আমরা বুঝবো। বার্ড বাই ল হচ্ছে আইন দ্বারা নিষিদ্ধ। ধরেন একজন
লোকের রাইট ভায়োলেট হয়েছে আজকে, সে 15 বছর পরে গেছে মামলা করতে, তাহলে কি মামলাটা হবে? মামলাটা হবে না। আবার দেখা যাচ্ছে একটা মামলার অলরেডি সেটেলড, মানে কোর্ট থেকে রায় হয়ে গেছে, ওই একই বিষয় নিয়ে আপনি হারছেন, আপনি আবার গেছেন মামলা করতে, তাহলে কি এটা কি দোবারা দোষ হবে, তাই না? তো এই যে ম্যাগাজিনগুলো আছে কোর্ট যেগুলো বলছে যে একই মামলা দুইবার করা যাবে না, বা হচ্ছে যখন লিমিটেশন শেষ হয়ে যাবে, যেমন আমাদের আছে লিমিটেশন একটা আমরা পড়ছি, লিমিটেশন একটা যেগুলো বলা আছে যে এই মামলার জন্য এতদিন পর্যন্ত ধার্য আছে। দেখা যাচ্ছে আপনাকে যে প্রথম এক্সাম্পলটা দিয়েছিলাম এখানে দেখেন, আপনার আজকে আপনি একটা জমিতে বসবাস করতেছেন, সেই জমি থেকে আপনাকে জোর করে উচ্ছেদ করে দিয়েছে, তার মানে এটা স্পেসিফিক রিলিফ একটা সেকশন 9-এ পড়বে। তো 6 মাস আপনার মেয়াদ, এই 6 মাসের মধ্যে আপনাকে যাইতে হবে মামলা করতে। আপনি যদি 15 বছর পরে যে মামলা করেন, ওই মামলাটা কী হবে? বার্ড বাই লিমিটেশন হয়ে যাবে, বা বার্ড বাই ল হয়ে যাবে। তো এই গ্রাউন্ডগুলো যখন কোর্ট দেখবে যে এইগুলো আপনি কোথাও মিস করছেন, তখনই কিন্তু আপনার আর্জিটা কি নাকচ হয়ে যাবে বা রিজেক্ট হয়ে যাবে। তো এখন আমরা দেখব যে দেখা যাচ্ছে না আর্জি নাকচ হয়ে গেল, তো এরপরে আপনার করণীয় কী? আপনার কি আর কোনো করণীয় আছে? আপনি কি করতে পারবেন? আপনি যেহেতু আর্জি নাকচ একটা ডিক্রি, হ্যাঁ, তো ডিক্রির বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। আপনি আপিল করবেন। আবার যদি আপনি কখনো দেখেন যে না আমি সব কিছুই ঠিকঠাক আছে, আদালতের কোনো একটা কিছু ভুল আছে, তখন আপনি চাইলে রিভিউ করতে পারবেন, ওই কোর্টেই রিভিউ করতে পারবেন। আর আপিল করতে হবে কিন্তু আপার কোর্টে। তো এটাই হচ্ছে কনসেপ্ট। আশা করি আপনারা সবাই অর্ডার 7 রুল 11 বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে এখান থেকে আপনারা লিখতে পারবেন। আল্লাহ হাফেজ।